জাহানারা লেখিকা জান্নাত মন পর্ব ২১। গভীর রাত, সমস্ত ধরনের অন্ধকারে তলিয়ে আছে। আমি অটো ভাড়া মিটিয়ে রাস্তার পাশে দাঁড়ালাম। স্ট্রিট লাইটের হলদে আলোয় স্পষ্ট দৃশ্যমান গেটের ওপর বড় বড় অক্ষরে লেখা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি সেদিকটায় বেশ কিছুক্ষণ একধানে তাকিয়ে রইলাম। অতঃপর গেটের ভেতরে প্রবেশ করলাম। হাসপাতালের প্রতিটি ইউনিটের কোনায় কোনায় লাইট জ্বালালো। মানুষ এখানে ওখানে ছোটাছুটি করছে। আমি আর সময় নষ্ট করলাম না। এদিক ওদিক একবার তাকিয়ে কালো বোরকার ওপর পরা কালো হিজাব ওড়নাটা দিয়ে মুখটা আরেকটু আড়াল করে নিলাম। হাসপাতালের নতুন ভবনের দোতলার ২০৫ নম্বর রুমে আইসিইউতে ভর্তি ইরফান চৌধুরী। কক্ষের সামনে চেয়ারে বসে আছে নাবিলা চৌধুরী, নুলক চৌধুরী আর ইমরান। বাকিরা হয়তো হাসপাতালের বিভিন্ন ফর্মালিটি নিয়ে ব্যস্ত। এদিকে ক্লান্ত হয়ে তিনজনই ঝিমাচ্ছে। আমি সেই সুযোগটাই ব্যবহার করে তাড়াতাড়ি আইসিইউ কেবিনে ঢুকে পড়লাম। আস্তে করে দরজাটা লাগিয়ে সামনে তাকাতেই চোখ পড়ল হসপিটাল বেডে অচেতন পড়ে থাকা ইরফান চৌধুরীর ওপর। ইরফানকে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা প্রদান করা হচ্ছে। সময়ের স্বল্পতার কারণে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। পুরো আইসিইউ কেবিন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে ভরপুর। ইরফানের মুখে অক্সিজেন মাস্ক, দু হাতে ক্যানোলা লাগানো, এখনো শরীরে রক্ত আর স্যালাইন চলছে। ইরফানকে এই অবস্থায় দেখে ভীষণ শান্তি লাগছে। কিন্তু এখানে বেশি দেরি করা যাবে না। কিছুক্ষণ পরপর কেবিনে ডক্টর আর নার্স আসা যাওয়া করছে, তাই আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। আমি এগিয়ে গেলাম বেডের কাছে। আস্তে করে ওর অক্সিজেন মাস্কটা খুলে দিলাম। সাথে সাথে ওর শ্বাসকষ্ট ভেসে উঠল। পরক্ষণেই শ্বাসরুদ্ধকর অবস্থায় তার বুক ওঠানামা শুরু করেছে। আমি ঘাড় ঘুরিয়ে লাইফ সাপোর্ট যন্ত্রগুলোর মনিটরের দিকে তাকালাম। প্রত্যেকটি স্ক্রিনেই গ্রাফ স্পন্দন খুব ফাস্ট চলা শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে স্পন্দনগুলো ধীরে ধীরে একেবারে স্থির হয়ে যায়। আমি আবার তাড়াতাড়ি তাকালাম ইরফানের দিকে। না, সে আর মুখ করছে না, আর শ্বাস নেওয়ার বৃথা প্রয়াস চালাচ্ছে না। অবশেষে পৃথিবীর বুক থেকে মুছে দিলাম ইরফান চৌধুরী নামক এক পাপিষ্ঠ পুরুষকে। আমি ইরফানের মুখের ওপর কিছুটা ঝুঁকে পড়লাম, মনোযোগ দিয়ে তাকে দেখতে লাগলাম। আজ আমার এতদিনের সাধনা পূরণ হয়েছে। আমি তাকে শেষবারের মতো বিদায় দিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই দরজায় খুব জোরে জোরে করাঘাত হতে থাকে। বাইরে থেকে ভীষণ চেঁচামেচি করছে। আমার হাস্যোজ্জ্বল মুখটা আবার মিলিয়ে যায়। সবাই তো চলে এসেছে, আমি এখন কিভাবে কেবিন থেকে বেরিয়ে যাব? এসব ভাবতে ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। আমি চটপট করতে করতে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। না, তবুও ভীষণ কষ্ট হচ্ছে। তখনই আমি আচমকা শোয়া থেকে উঠে বসে পড়লাম। কেমন যেন বুকের ভেতর ধকধক করছে। অন্ধকার রুম, টিকটিক শব্দ করে ঘড়ির কাঁটা 1:25 ঘরে এসেছে। আমি বুকে হাত রেখে হাঁপিয়ে চলেছি। দিন দুনিয়ার কোনো কিছু এই মুহূর্তে আমার মস্তিষ্কে পৌঁছাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর বাস্তবতায় ফিরলাম। হাঁপাতে হাঁপাতে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আলগোছে কানে গুঁজে অস্পষ্টভাবে বিড়বিড় করলাম, এটা বাস্তব না। আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তখনই দরজার একাধারে হওয়া করাঘাতের শব্দ কানে পৌঁছায়। দরজার বাইরে থেকে পলি আর ইতির ক্রন্দনরত গলা ভেসে আসছে। দুজনেই বারবার বলে যাচ্ছে, জাহানারা ভাবি তাড়াতাড়ি দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে। বড়ভাবে বের হও, আল্লাহ গো আমার ভাইরে বাঁচাও। ওদের অস্বাভাবিক ডাকাডাকি শুনে আমি আর কিছু ভাবতে পারলাম না। এক ছুটে রুমের লাইট অন করে দরজা খুলে দিলাম। সাথে সাথে আমার বুকে হামলে পড়লো ইতি। পলে আঁচল দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইতি জোরে জোরে হেসকে তুলে কাঁদতে কাঁদতে শুধু এইটুকুই বলছে, ভাবি ভাইয়া, আমার ভাইয়া। অতিরিক্ত কাদার ফলে কিছু বলতেও পারছে না মেয়েটা। আমারও ভীষণ টেনশন হতে লাগলো, কি হয়েছে? আমি প্রশ্নাত্মক দৃষ্টিতে পলের দিকে তাকালাম। সেও বলার মতো অবস্থায় নেই। আরে তোমরা এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো নাকি? ভাবা ভাইয়া। আবার হেসকি তুলে কাঁদতে কাঁদতে এইটুকু বললে ইতি। তবে ভাইয়া কথাটা শুনেই সন্ধ্যার কথাটা মাথায় চলে আসে। ইমরান অনেক চিন্তিত হয়ে বাসা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আচ্ছা, ছেলেটার আবার কিছু হয়নি তো? ভেবেই চিন্তিত হয়ে পলের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ইমরানের কি কিছু হয়েছে পলি? ওই দিক থেকে পলের আওয়াজ আসতে পারলো না। তার আগেই নিচ থেকে শরগোল কানে আসে। আমি ওদের দুজনকে রেখে ঝটপট নিচে নামলাম। এসে দেখি ইকবাল চৌধুরী ও ইরহাম চৌধুরী বাসা থেকে বেরিয়ে গেল। অনেকটাই দৌড়াতে দৌড়াতে। এদিকে কাকিয়া মনিরা বেগম আর দাদি রোকেয়া বেগম হাওমাও করে কেঁদে ভাসাচ্ছে। এরই মাঝে নাবিলা চৌধুরী আর নুলক চৌধুরীও রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে। হঠাৎ করে দাদি আমাকে দেখতে পান সিঁড়ির কাছে। তৎক্ষণাৎ ছুটে এসে জড়িয়ে ধরে বিলাপ জুড়ে দিয়েছে, নাত বউরে, তোর কি হইব রে বোন? আমার নাতিরে যে আল্লাহর ডাক পড়ছে। আল্লাহ আল্লাহ গো, আমার নাতির জান ভিক্ষা দাও গো।
দাদির বিলাপে এবার সামিল হলো কাকিয়া। তিনিও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আল্লাহ গো, এই বয়সে এতটুকু মেয়েটারে বিধবা বানিও না গো আল্লাহ। জাহানারা মারে, এভাবে চুপ করে থেকো না মা, এতে মনের ওপর আরো চাপ পড়বে। একটু কেঁদে আল্লাহকে ডাক মা, স্ত্রীর দোয়া আল্লাহ বেশি কবুল করে। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু, তবুও যতটুকু বুঝলাম ইরফান চৌধুরীর সাথে কিছু একটা হয়েছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল একটু আগের স্বপ্নের কথা। তখন তো আমি ইরফানকে খারাপ অবস্থায় দেখেছি। আচ্ছা, তার সাথে সত্যিই খারাপ কোনো কিছু হয়নি তো? এটুকু ভাবতেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এত ভালো একটা নিউজ পেলাম, আল্লাহকে ধন্যবাদ জানাবো না? অবশ্যই জানাবো। তাই মৃদু স্বরে বলে উঠলাম, আলহামদুলিল্লাহ। তারপর সামনে তাকাতেই চোখ পড়ল নাবিলা চৌধুরী আর নোলক চৌধুরীর তীক্ষ্ণ চাহনিতে। ওনারা তড়িঘড়ি করে চলে যাচ্ছিল, কিন্তু দাদি আর কাকিয়ার ডাকে আমাকে লক্ষ্য করেই থেমে যায়। তখন থেকে একইভাবে দুজন এভাবে তাকিয়ে আছে। আশ্চর্য বিষয়, আমি এখনো কিছু বুঝতেই পারলাম না কি হয়েছে, আর ওনারা আমাকে এমন সূক্ষ্ম নজরে দেখছে। আচ্ছা, ওনারা কি ভাবছেন যা হয়েছে তার জন্য আমিই দায়ী? এইসব ভাবনার মাঝে মনে আরেকটা প্রশ্ন উকি দিচ্ছে। এই যে দাদি, কাকিয়া, পলি এবং ছোট্ট ইতু কাঁদছে ইরফানের জন্য, অথচ নাবিলা চৌধুরীর চোখে অশ্রুকণার ছিটে ফোঁটাও নেই। কি সাংঘাতিক মহিলা, ছেলের জন্য নিজের চিরচেনা সত্তা থেকে বেরিয়ে আসতে পারছে না। এর মাঝে গটগট করে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন নাবিলা চৌধুরী। ওনার অ্যাটিটিউড দেখে আমি চোখ উল্টে আরেক পাশে তাকাতেই চোখ আটকালো নোলক চৌধুরীর দিকে। তিনি এখন আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। ওনার ক্ষেত্রেও একই ব্যাপার, আগের ন্যায় অনুভূতিহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। উনি কি ভাবেন আমি ওনার এমন দৃষ্টিকে ভয় পাই? ফাঁকার থটস, হ্যাঁ। মনে মনে অশ্রাব্য এক গালি দিয়ে আমিও একইভাবে ওনার চোখে চোখ রাখলাম। আমাদের দুজনের সাথে যেন স্নায়ুযুদ্ধ হচ্ছে, অথচ আমাদের দুজনের মধ্যে কেউই জানতে পারলাম না আমাদের অগোচরে কোনো একটি সুপরিচিত মুখে পৈশাসিক হাসি ফুটে উঠেছে। নোলক চৌধুরী এবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। এদিকে বাড়ির সবাই আমাকে ঘিরে মরা কান্না জুড়েছে। আমি এত তাড়াতাড়ি কখনো ঘুমিয়ে পড়ি না, যেহেতু গত রাতে এত চাপ গেছে। তারপর সারাদিন শরীরও জ্বরে হালকা গরম ছিল, তাই ক্লান্তিতে 11টার দিকেই চোখ লেগে গিয়েছিল। আর আজই এত ভয়ানক স্বপ্ন দেখলাম। সবাই মিলে আমাকে সবটা জানালো কিছুক্ষণ আগে ইরফানের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন নাকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। ইরফানের জন্য বিন্দুমাত্র কষ্ট অনুভব হচ্ছে না। তখনই মনের একটা কোণ থেকে কেউ বলে উঠল, সে যেমনই মানুষ হোক তোমার স্বামী। এইটুকু বলল কি বলল না, তার মধ্যেই মনের আরেক প্রান্ত থেকে তাচ্ছিল্য করে বলে উঠল, সাবধান জাহানারা, স্বামী তো দূর, ওকে মানুষ মনে করলেও তোমার শিক্ষায় বাঁধবে। ও নিকৃষ্ট জানোয়ার, খুনি, রেপিস্ট। ওকে তুমি এই জীবনে কখনোই ক্ষমা করবে না। মনের বাগদন্দিতায় যখন বুঁদ হয়ে আছি, তখনই কানে এসে বাড়ি খায় একটা অস্বাভাবিক শব্দ। আমি সেই শব্দকে অনুসরণ করে বাম দিকে তাকাতেই দেখতে পেলাম সোফার এক কোণে বসে আছে নোহা। তার হাতে অ্যাপেল কোম্পানির আইফোন 16 প্রো ম্যাক্স। তবে ব্যাক কভারে কোন ব্যাটার জিম করা পেশিবহুল উদলা পিক, সেটাও বড় কথা না। ও এমন আশ্চর্য রকমের আওয়াজ করছে কেন? আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কি সমস্যা, এরকম অদ্ভুত আওয়াজ করছো কেন? আমার গলা শুনে চোখ উপরে তুললো, নাকে একটা টিস্যু গুজে ফোনে নিজেকে ভালোভাবে দেখে ক্লিক করে একটা সেলফি তুলে নিল। তারপর আমার দিকে তাকিয়ে আবার নাক টেনে টেনে গলা থেকে ওই অদ্ভুত শব্দ বের করলো, ই ই ই। বিরক্তিতে মুখ দিয়ে চবর্গের শব্দ বেরিয়ে আসলো। এই মেয়ে মুখ দিয়ে এরকম উদ্ভট আওয়াজ বের করছে কেন? আমার কথা শুনে আবার একইভাবে আওয়াজ বের করলো। তারপর ন্যাকামি স্বরে উত্তর দিল, আমার বেবিটা হসপিটালে ভর্তি, তাই অনেক কান্না পাচ্ছে। এবার এমন শব্দের কারণ বুঝতে পেরে নাক ছিটকালাম। আর আমি ভেবেছিলাম কষা হয়েছে তাই এমন কুতাচ্ছ। আমার কথা মেয়েটা শুনলো কি শুনলো না কি জানি, সে আবার মনোযোগ দিয়ে ওইরকম শব্দ বের করতে করতে নাকের টিস্যুটা চেঞ্জ করে আরেকটা নিয়েছে। আবার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তো সেলফি তুলছে। আমি যা বুঝার বুঝে গেলাম, নিশ্চয়ই এর মাথায় গন্ডগোল আছে, না হলে নিজের মায়ের পেটের ভাই হাসপাতালে দম যায় যায় অবস্থা, আর সে এসব করছে। আমার আর ভালো লাগছে না। এদিকে বাড়িতে যারা থেকে গেছে তারা বিলাপ করে কেঁদে ভাসাচ্ছে। তাই আর এখানে একদ্বন্দ্ব থাকতে ইচ্ছে হলো না। আবার সিঁড়ির উদ্দেশ্যে পা বাড়াবো, তখনই নোয়ার ন্যাকামি কণ্ঠ কানে আসে, প্রিটি গার্ল, আমার ভীষণ কষ্ট লাগছে। এই মুহূর্তে ভালো স্যাড সং শুনলে মন ভালো হয়ে যাবে। কয়েকটা স্যাড সঙের নেম বলো তো। এই মেয়েটা কি লেভেলের বোকাচোদা ভাবতে পারছেন? অন্তত আমি ভাবতে পারছি না। তাই চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে প্রত্যুত্তর করলাম, তোমার দুঃখ কমাতে নার্গিস আপার গানই বেস্ট। আমি আর কোনো দিকে না তাকানোর প্রয়োজন মনে করলাম, আর সোজা উপরে যাওয়া ধরলাম। আমি নিজের রুমে যেতে যেতে শুনতে পেলাম নোহা ই ই আওয়াজে নাক টেনে কান্না করে নার্গিস আপার বেগেনোলা গানটা শুনছে।
গুড বাই মাই ডিয়ার ফাকিং বুলবুলি। ইরফানকে অ্যাম্বুলেন্সে তুলে ডোর ক্লোজ করার সাথে সাথেই তার বাক্যটাও শেষ হলো। এতক্ষণে নিভু নিভু চোখগুলো তার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ভেতরে তাকে প্রাথমিক চিকিৎসা আরম্ভ করে। মুখে অক্সিজেন মাস্ক দেওয়া হয়। ডক্টর তার পালস চেক করতে থাকেন বারবার, কারণ সময়ের সাথে সাথে রক্ত চলাচল ও হৃদস্পন্দন কমতে থাকে। ইতিমধ্যে চৌধুরী বাড়িতে খবর চলে গেছে, তাই ডক্টররা ইরফানকে যথাসম্ভব প্রাথমিক চিকিৎসা দিয়ে হসপিটালের আইসিইউতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাঁচিয়ে রাখার নিদারুণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে ততই ডাক্তারদের মুখ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তারা ভীষণ শঙ্কিত, আদৌ কি ইরফান চৌধুরীর বন্ধ চোখগুলো আবারও খুলে পৃথিবীর আলো দেখতে পারবে কিনা, নাকি এই পাপিষ্ট পুরুষ অকালে ঝরে পড়বে পৃথিবীর বুক থেকে। 10 মিনিট আগে ইরফান আর পঙ্কজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তবে ড্রাইভার ফারুককে হসপিটালে আনার পথে সে দুনিয়ার মায়া ত্যাগ করে। চৌধুরী বাড়ির কর্তাকর্তীরা হসপিটালে পৌঁছেছে আরও 20 মিনিট পর, কারণ উত্তরা থেকে মেডিকেল হসপিটাল বেশ কিছুটা দূরে। তারা সকলে আইসিইউ অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছে। পুরো 1.5 ঘন্টার পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে একজন ডক্টর। ওনাকে দেখেই সকলে এগিয়ে উদগ্রীব হয়ে জানতে চায় ইরফানের অবস্থা। ডাক্তারের মুখ আরও অন্ধকার হয়ে যায়, তবুও তিনি ইকবাল চৌধুরীর সামনে দাঁড়িয়ে জানালেন, স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। তবে যতটুকু দেখে এসেছিলাম মিস্টার পঙ্কজকে, তাতে বোঝা গিয়েছে বডিতে অনেক আঘাত পেয়েছে, কিন্তু মিস্টার ইরফান চৌধুরীর বডিতে তেমন আঘাত না লাগলেও মাথায় প্রচুর আঘাত পেয়েছে। এখনও পুরোপুরি রক্তক্ষরণ বন্ধ করতে সক্ষম হয়নি আমরা। আমাদের আরও কিছু সময় দিতে হবে। তবে এটুকু বলে রাখবো, সকল পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। ডাক্তার দ্রুত কথা বলে আবার অপারেশন থিয়েটারের কেবিনে ঢুকে পড়লেন। এদিকে সকলেই ভেঙে পড়েছে। এই যে নাবিলা চৌধুরী এতক্ষণ এতটা শক্ত ছিলেন, আর এখন ডাক্তারের শেষ কথা শোনার পরপরই চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়েছে। নিশুতি রাত, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 3টা বেজে 47 মিনিটে পৌঁছেছে। যখন থেকে জানতে পারলাম ইরফানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন থেকে রুমে পায়চারি করে যাচ্ছি। মাথায় কিছুতেই ঢুকছে না, এটা কি আসলে অ্যাক্সিডেন্ট নাকি প্ল্যান। ভাবনার ইতি টানলাম ফোনের কর্কশ আওয়াজে। তাড়াতাড়ি কলটা রিসিভ করে বেলকনিতে চলে আসলাম। হ্যালো, কি খবর? ওপাশের ব্যক্তি আমাকে বেশ কিছু সময় একনাগাড়ে বলে গেল, যা আমি ছাড়া কাকপক্ষেও শুনতে পাইনি। কিন্তু অপর প্রান্তের কথা শুনে আমার চেহারায় চিন্তার ভাঁজ পড়ে। আমি আনমনেই ফোন কলের ওই পাশের ব্যক্তির উদ্দেশ্যে বললাম, প্ল্যানে অ্যাক্সিডেন্ট তো ছিল না, তাহলে কিভাবে হলো এটা? আমি বলতে বলতেই পেছন ঘুরি, তখনই দেখতে পাই রুমের দরজার ওপাশ থেকে একটি ছায়া সরে গেছে। অদ্ভুত লাগে এই বিষয়টা। বিয়ে করে আসার পর থেকেই আমার সাথে এমনটা হচ্ছে। যখন মনে হয় কেউ একজন আছে, তখনই তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখি কেউ নেই। রুমের আশপাশ একদমই শূন্য। আজ খুব ধীরে ধীরে দরজার কাছে গেলাম। তারপরে আচমকা দরজা খুলে যাকে দেখলাম তাকে কখনো কল্পনাই করিনি। তার মানে এতদিন বাড়ির কাজের মেয়ে লতা কান পেতে দাঁড়িয়ে থাকতো। আমাকে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে লতা চোখের পানি মুছে কান্নাজড়িত গলায় বলল, জাহানার আপা নিজ থেকে আমাকে পাঠিয়েছে বড় আম্মা। হসপিটাল থেকে খবর এসেছে ইরফান দাদাবাবুর অবস্থা বেশি ভালো না। ওই অপারেশন ঘর আইসিইউতে আছে। লতার কথায় কিছুটা স্বাভাবিক হয়ে উত্তর করি, ওটা অপারেশন আর আইসিইউ হবে। লতার কথায় আমি ভুল ধরায় কিছুটা লজ্জা পেল। আইসা আপা, আমি তাইলে যাই। কখন থেকে আমার রুমের সামনে দাঁড়িয়েছিলে? লতা যখন চলে যাচ্ছিল তখনই আমি বাক্যটা ছাড়লাম। সে আবার পিছন ফিরে চোখ মুছতে মুছতে বলল, এই তো আপা, আপনিও দরজা খুলছেন। আমিও এসে থামলাম রুমের সামনে, কিন্তু ডাক দেওয়ার আগে আপনি দরজা খুলে দিছেন। আমি ওর কথায় হালকা ঠোঁট প্রসারিত করে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, লতা, তুমি এখানে আসার আগে আশেপাশে কাউকে দেখেছো? লতা কয়েক সেকেন্ড ভেবে বলল, "উম, না তো আপা, হকগুলোই তো ড্রয়িং রুমে বয়ে আছে।" ঠিক আছে, তুমি যাও। লতা মাথা নাড়িয়ে চলেই যাচ্ছিল, তখনই আমি আবার পিছু ডাকলাম, আহ ওইটা ড্রয়িং রুম নয়, ড্রয়িং রুম হবে। লতা কান্নার মাঝে দাঁত কেলিয়ে দিল। লজ্জায় তার কান দিয়ে ধোঁয়া ছুটছে। সে আর এখানে দাঁড়ালো না, তাড়াহুড়ো করে নিচে নেমে গেল। আমি তার যাওয়ার পানে চেয়ে, মেয়েটার বয়স আর কত হবে, এই 28 কি 29। দারিদ্রতার কারণে অল্প বয়সে মা বাবা বিয়ে দিয়ে দেয়, আর বিয়ের পরও সুখ হয়নি। জামাই জুয়া খেলে সব অর্থ নষ্ট করে দিয়েছে। তারপর প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়িতে এসে লতাকে মারধর করতো। কয়েক বছর সংসার করার পর জন্ম নেয় একটা ফুটফুটে কন্যা সন্তান। মেয়ে হয়, লতাকে বাড়ি থেকে বের করে দেয় তার জামাই। তারপর আশ্রয় নেয় তার মায়ের কাছে। বাবার বাড়ির অবস্থা ভালো না হয় ভাই বউরা উঠতে বসতে খোঁটা দিত। সেই জ্বালায় বৃদ্ধা মার কাছে 5 বছরের মেয়েকে রেখে দিনের পর দিন এই বাড়িতে কাজ করে চলেছে। এইসব ভেবে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে ঢুকে আবার দরজা লাগিয়ে দিলাম। আমার কাছে এই চৌধুরী বাড়িটাকে অশরীরীর মতো লাগে। যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যাবে হয়তো ততই আমার জন্য মঙ্গল।